দেখো কি হচ্ছিল, অদেং গুণঃ, এটা হচ্ছে সূত্রটা কি সূত্র, এটা হচ্ছে গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র, গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র, ঠিক আছে, গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র। না এই যে এখানে অদেং পদটা আছে, অদেং, এই অদেং এর মধ্যে আছে অত এবং এং, অত এবং এং এটাকে যুক্ত করলে অদেং হয়ে যায়। তা এখানে অত পদের দ্বারা অকারকে বুঝতে হবে, ঠিক আছে, এবং এং হচ্ছে এং এর দ্বারা একার এবং ওকার কে বুঝতে হবে। এং বলতে একার এবং ওকার। তাহলে এই যে পাণিনীয় ব্যাকরণে মানে অদেং বলতে অত, অত মানে অকার, এবং এং বলতে একার এবং ওকার, এই তিনটি বর্ণের গুণ সংজ্ঞা হয়। গুণ সংজ্ঞা মানে নাম, তার মানে পাণিনীয় ব্যাকরণে এই তিনটি বর্ণকে গুণ বলা হয়, ঠিক আছে। পাণিনীয় ব্যাকরণে অকার, একার এবং ওকার এই তিনটি বর্ণের গুণ সংজ্ঞা হয়ে থাকে। অর্থাৎ যদি বলা হয় যে পাণিনীয় ব্যাকরণে গুণ বলতে কোন কোন বর্ণকে বোঝায়, যদি কেউ প্রশ্ন করে যে পাণিনীয় ব্যাকরণে গুণ বলতে কোন কোন বর্ণকে বোঝায়, তখন কি উত্তর হবে? অ, এ, ও, এই তিনটে হচ্ছে গুণ বলতে বোঝায়। বা যদি এরকম বলে যে অ, এ, ও এই তিনটি বর্ণের কি সংজ্ঞা হয়, পাণিনীয় ব্যাকরণে অ, এ, ও এই তিনটি বর্ণের কি সংজ্ঞা হয়, তখন বলতে হবে যে গুণ সংজ্ঞা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে সূত্রের অর্থ। দ্বিতীয় কি আছে, যে তপরস্তৎকালস্য, তপরস্তৎকালস্য পদচ্ছেদ কি? তপরহ এটা হচ্ছে প্রথমার একবচন, এবং তৎকালস্য ষষ্ঠীর একবচন, তপরহ তৎকালস্য। দেখো আমাদের যে মাহেশ্বর সূত্র আছে, যেখানে অ, ই, উন, ঋলিক, এয়ং, অয়ৌ, ছয়বরট লন, এয়ং, অয়ৌ, ছয়বর লন, ইয়ম, অননম, ঝভাই, ঘটধস, জবগড়দস, খফ, আবার ছটক। দেখতে পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না। কেন শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ এবার শোনা এতটাই যাচ্ছে। যাচ্ছে মাঝে মাঝে কেমন ইয়ে হয়ে মাঝে যাচ্ছে। মাঝে কেটে যাচ্ছে, কিছু হ্যাঁ শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, ল্যাপটপটায় কোথাও একটা প্রবলেম হচ্ছে, যেখানে প্রচুর নেট টানছে, মানে আমার ফোনটা থেকে হিউজ নেট যাচ্ছে, একটা মানে পার সেকেন্ডে 1 MB করে নেট যাচ্ছে, কেন বুঝতে আবার পারছি। কথা কেটে যাচ্ছে। দেখো শোনা যাচ্ছে এখন? হ্যালো, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি বলছিলাম, এই যে তপরস্তৎকালস্য, যে পাণিনীয় ব্যাকরণে যে 14টা মাহেশ্বর সূত্র আছে, অ, ইউন, ঋলিক, এয়ং, অয়ৌ, ছয়বরট, এই 14টা মাহেশ্বর সূত্র আছে, তার মধ্যে যে অচ বর্ণগুলো আছে, অচ বর্ণ বলতে স্বরবর্ণ, অচ বর্ণ বলতে স্বরবর্ণগুলো আছে, ঠিক আছে। সেই স্বরবর্ণগুলো কি হয়েছে না, স্বরবর্ণগুলো মানে অকার, অকার, ইকার, উকার, এই বর্ণগুলোর প্রত্যেকটা অনেক প্রকার করে ভেদ আছে। মানে অকার হচ্ছে 18 প্রকার,
মানে অকারের 18টা ভেদ আছে, অকারের 18টা ভেদ আছে, ঠিক আছে। তেমনি ইকার 18 প্রকার, তেমনি উকার 18 প্রকার, মানে অকারের মানে 18 প্রকার অকার আছে, 18 প্রকার ইকার আছে, 18 প্রকার উকার আছে। এরকম এইচ বর্ণগুলো আছে। এইচ মানে হচ্ছে এ ও ওই ও, এই 4টি বর্ণের 12টি করে, ঠিক আছে, ভেদ আছে, 12টি করে ভেদ আছে। এখন বক্তব্য যে যখন আমি অকার উচ্চারণ করি, ঠিক আছে, যখন অকার উচ্চারণ করা হয় তখন কি হয় বলতো, তখন অটোমেটিক অকার বললে আকার, প্লুত আকার, ঠিক আছে, উদাত্ত আকার, এগুলো সব জ্ঞান হয়ে যাবে। মানে কেবলমাত্র আমি অকার উচ্চারণ করব, তার দ্বারা আরও 17 প্রকার যে অকার আছে সেইগুলো আমার জ্ঞান হয়ে যাবে। কেবলমাত্র আমি অকার উচ্চারণ করব, আর সেই অকার উচ্চারণের দ্বারাই আরও যে 17 প্রকার অকার আছে তাদেরও জ্ঞান হয়ে যাবে। কেবল আমি ইকার উচ্চারণ করব, ইকার উচ্চারণ করলেই আরও যে 17 প্রকার ইকার আছে সকলের জ্ঞান হয়ে যাবে। এই রকম হচ্ছে ব্যাপার। কিন্তু কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল, হ্যাঁ কি না? অকার উচ্চারণ করলে আরও যে 18 প্রকারের অকার আছে, এই 17 প্রকারের অকারে সেইগুলোও জ্ঞান হবে। যদি আমি ইকার উচ্চারণ করি তাহলে আরও যে 17 প্রকার ইকার আছে সেইগুলোও জ্ঞান হবে। এই রকম হচ্ছে পাণিনীয় ব্যাকরণে একটা সূত্র আছে যে সবর্ণের গ্রহণ করা হয়। অনুদিত সবর্ণস্য চা প্রত্যয়, অনুদিত সবর্ণস্য চা প্রত্যয় বলে সূত্র আছে, ওই সূত্রতে সবর্ণ সংজ্ঞা হয়। যাই হোক, সেগুলো আলাদা কথা। কিন্তু এই যে আলোচ্যমান সূত্রটা করেছেন তপরস্তৎ কালস্য, না একটু দেখাই যে কিরকম অকারে ভেদ, কিরকম হ্রস্ব দীর্ঘ প্লুত, অ আ আ, এইটা মানে কিরকম, মানে এই যে এটা হচ্ছে অকার, আর এই আকারটাও কিন্তু অকারই, আকারটাও কিন্তু অকারই, ঠিক আছে, আকারটাও অকারই। অ আ, দেখো অকারের থেকে আকার একটু উচ্চারণ করতে বেশি টাইম নিচ্ছে, অকারের থেকে আকার উচ্চারণ হতে একটু বেশি টাইম নিচ্ছে। তাই দেখো অ, তারপরেই বলছে আ, তারপরেই আ, মানে আ একটু বেশি টাইম নিচ্ছে উচ্চারণ হতে। তারপরে তারপরে ইয়েটা কি, ওই যে প্লুতটা কীরকম, প্লুত হচ্ছে আরও বেশি টাইম নেয়, যেটা মানে আ, ধর কেউ গান করছে সা, মানে অনেক টেনে টেনে উচ্চারণ করে, সেটা হচ্ছে প্লুত। তাহলে দেখো অ এটা হ্রস্ব, আ হচ্ছে দীর্ঘ, আ এটাও প্লুত। এখন বক্তব্য, সবগুলোই কিন্তু অকার, এটাও অকার, ওটাও অকার, ওটাও অকার, কিন্তু একটা হচ্ছে হ্রস্ব আকার, একটা দীর্ঘ আকার, একটা প্লুত আকার। এটা হচ্ছে বক্তব্য। আমি যদি এই হ্রস্ব আকারের উচ্চারণ করি, আমার অটোমেটিক আ এবং আ এদেরও জ্ঞান হয়ে যায়, মানে এইগুলোকে আমি বুঝতে পারি। যদি আমি অকারের উচ্চারণ করি, হ্রস্ব আকারের উচ্চারণ করি, তাহলে আমার অটোমেটিক আ এবং আ এদেরও জ্ঞান হয়ে যায়, ঠিক আছে। এরকম প্রত্যেকটা হয়, ই উ প্রত্যেকটারই এরকম আছে। কিন্তু এই যে সূত্রটার নিয়ম কি বলছে, তপরহ, তপরহ বলতে যে সকল
অচের পরে তকার থাকে এবং তকারের পরে যে অচ থাকে সেই অচগুলি তৎকালের বোধক হয়, অন্যগুলির হয় না। কিরকম দেখো, কি বললাম না, যে সকল অচের পরে তকার থাকে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কি বললাম? যে সকল অচের পরে তকার থাকে, যে সকল অচের পরে তকার থাকে। দেখো এইখানে এই যে অত, এই অতের পরে তকার আছে, হ্যাঁ কি না? এই যে অতের পরে তকার আছে, হ্যাঁ কি না? তাহলে এই তকারের দ্বারা, যেহেতু অচের পরে তকার আছে, তাই এই অচটা মানে এই অকারটা, অচটা মানে অকারটা তৎকালকেই বোঝাবে। তৎকাল বলতে এই যে অকারটা, এটা হ্রস্ব না দীর্ঘ না প্লুত? এই অকারটা হ্রস্ব, দীর্ঘ, প্লুত কোনটা? হ্রস্ব। তার মানে এখানে এটা কেবলমাত্র হ্রস্বকেই বোঝাবে, অন্য কোনো আর তার দীর্ঘ, প্লুত এদেরকে বোঝাবে না। কি বললাম, বোঝা গেল? বোঝা গেল কি বললাম? আরেকবার বলুন। মানে এই যে না, ঘেটে গেল সবটাই। একটু আগেই কি বললাম, যে এখানে যে অকার আছে, এই যে অকার, আমি যখন এই হ্রস্ব অকার উচ্চারণ করব তখন আমার কিসের জ্ঞান হবে? তখন আমার দীর্ঘ অকার, প্লুত অকারেরও জ্ঞান হয়ে যাবে। এটাই তো বলছিলাম, যখন আমি হ্রস্ব অকারের উচ্চারণ করব তখন আমার দীর্ঘ, প্লুত এদের জ্ঞান অটোমেটিক হয়ে যাবে। এটাই তো বলছিলাম। কি বোঝা গেল কি বললাম? ওদের জ্ঞান অটোমেটিক হয়ে যাবে। কিন্তু যদি এই অচের পরে যদি তকার থাকে, অচের পরে যদি তকার থাকে, ঠিক আছে, তখন কিন্তু ওই অকার বললে এই অকারকেই বোঝাবে, তার দীর্ঘ অকার, প্লুত অকার এদেরকে বোঝাবে না। দেখো কি বললাম, বোঝা গেল হ্যাঁ কিনা? তখন অকার বললে ওই কেবলমাত্র অকারকেই বোঝাবে, আর কাউকে বোঝাবে না। কি বললাম, বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ। তার মানে যে সমস্ত অচের পরে তকার থাকবে, তাহলে সেই অচগুলো কাকে বোঝাবে? যে সমস্ত অচের পরে তকার থাকবে সেই অচগুলো কাকে বোঝাবে? কেবলমাত্র তৎকালেরই বোধক হবে। তৎকাল বলতে এটা হচ্ছে হ্রস্ব অকার, অতএব তৎকাল বলতে কি? তৎকাল বলতে এই অচটা যে রূপে উল্লেখ থাকবে সেই স্বরূপকেই বোঝাবে। যে রূপে উল্লেখ থাকবে মানে, যে রূপে উল্লেখ থাকবে বলতে যদি এটা হ্রস্ব রূপে উল্লেখ থাকে তাহলে হ্রস্বকেই বোঝাবে, যদি দীর্ঘ রূপে উল্লেখ থাকে তাহলে দীর্ঘকেই বোঝাবে, যদি প্লুত রূপে উল্লেখ থাকে তাহলে প্লুতকেই বোঝাবে, অন্য কিছুকে বোঝাবে না। দেখো বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আবার বলবো। না, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে যদি এরকম ধরো, একটা সূত্র আছে আদ গুণহ।
একটা সূত্র আছে আদ গুণহ, একটা সূত্র আছে না আদ গুণহ, সেখানে দেখো কি আছে যে সেখানে এরকম আছে যে আদ গুণহ, এখানে এই যে বা অন্য আছে যে যে বৃদ্ধি রাদৈচ, সূত্র আছে বৃদ্ধি রাদৈচ, বৃদ্ধি আত ঐচ। দেখো এই যে অচের পরে তকার আছে, অচের পরে তকার আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ অচের, আছে। তাহলে এই এই এখানে আকার বলতে আমি কাকে বোঝাবো? আকার বলতে কেবলমাত্র এই আকারকে বোঝাবে, ঠিক আছে? কেবলমাত্র এই আকারকেই বোঝাবে, এই আকার তার অকারকে বা দীর্ঘ প্লুত আকারকে বোঝাবে না। দেখো ক্লিয়ার হলো কি? তাহলে তপরস্তৎকালস্য সূত্রের অর্থ হচ্ছে যে 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 সমস্ত অচের পরে তকার গ্রহণ করা হবে, যে সমস্ত অচের পরে তকার গ্রহণ করা হবে, সেই সমস্ত যে সমস্ত অচের পরে তকার গ্রহণ করা হবে সেই সমস্ত অচ তৎকালকেই বোঝাবে। যে সমস্ত অচের পরে তকার গ্রহণ করা হবে সেই সমস্ত অচ তৎকালেরই বোধক হবে, অন্য কালের নয়। তৎকালেরই বোধক হবে, অন্য কালের নয়। মানে কেবলমাত্র এখানে যে আত আছে, কেবলমাত্র এখানে আকারেরই বোধ হবে, অন্য হ্রস্ব অকার বা প্লুত অকারের বোধ হবে না। এই হচ্ছে এই সূত্রটার তাৎপর্য। পরবর্তী কি না, পরবর্তী হচ্ছে দেখো তাহলে এই সূত্রের দ্বারা কি সংজ্ঞা হয়? এই সূত্র দ্বারা অচের তৎকালের তৎকাল সংজ্ঞা হয়। তৎকাল সংজ্ঞা হয়। তৎকাল মানে যে সমস্ত অচের পরে তকার থাকে সেই অচের তৎকাল বা তৎকাল সংজ্ঞা, মানে তৎকালেরই বোধক হবে, এটা হচ্ছে বক্তব্য, অন্য কোনো অচকার বোঝাবে না। হ্যাঁ, পরবর্তী কি? পরবর্তী হচ্ছে আদগুণহ। আদগুণহ কি বলছে না, পদচ্ছেদ যদি করি, আত এটা হচ্ছে পঞ্চমীর এক বচন, আর গুণহ এটা হচ্ছে প্রথমার এক বচন। সূত্রার্থ হচ্ছে অকারের পরে বিদ্যমান, অকারের পরে যদি অচ থাকে তাহলে পূর্ব ও পরের স্থানে একটি গুণ সংজ্ঞক বর্ণের আদেশ হবে। কি বলছে? পূর্ব এবং অকারের পরে যদি অচ থাকে, অকারের পরে যদি অচ থাকে তাহলে পূর্ব এবং পরের স্থানে, এই যে আত বলেছে না, আত দেখো অকারের অকারের পঞ্চমীর এক বচন আত, অকারের পঞ্চমীর এক বচন হচ্ছে আত। মানে অকারাত, অকারের পরে যদি অচ অচ থাকে তাহলে পূর্ব এবং পরের স্থানে একটি গুণ সংজ্ঞক বর্ণে আদেশ হবে। না কিরকম দেখো, উদাহরণ দিচ্ছি, নর ইন্দ্র, নর ইন্দ্র, এখানে দেখো অকারের পরে অ ইন্দ্র, এখানে অকারের পরে অচ আছে হ্যাঁ কি না? অকারের পরে অচ আছে হ্যাঁ কি না? হ্যাঁ আছে। তাহলে পূর্ব এবং পরের স্থানে কি হবে? তাহলে পূর্ব এবং গুণ পরের স্থানে সংজ্ঞক বর্ণের আদেশ হবে, একটা গুণ সংজ্ঞক বর্ণের আদেশ গুণ হবে। সংজ্ঞক বর্ণের আদেশ হবে। পূর্ব এবং পরের স্থানে একটা গুণ সংজ্ঞক বর্ণের আদেশ হবে। ঠিক আছে?
ফোন করে নে, আমি ক্লাস নিচ্ছি। তাহলে কি হলো, পূর্ব এবং পরের স্থানে একটা গুণসংজ্ঞক বর্ণে আদেশ হবে। দেখতে পাচ্ছি না। ঠিক হয়ে যাবে, হবে এখনই। তাহলে পূর্ব এবং পরের স্থানে একটি গুণসংজ্ঞক বর্ণে আদেশ হবে। তাহলে এখানে দেখো গুণসংজ্ঞক বর্ণ কি কি আছে, গুণসংজ্ঞক বর্ণ কি কি? অ এ ও। অ এ ও, তিনটে। তাহলে এই তিনটি বর্ণের মধ্যে এখানে যে কোনো একটা আসবে। এখানে নর এ, দেখো কি হলো, বললাম যে অকারের পরে যদি অচ থাকে, অকারের পরে যদি অচ থাকে তাহলে পূর্ব এবং পরের স্থানে, পূর্ব এবং পরের স্থানে বলতে এই অকারটা হচ্ছে পূর্ব এবং ই কারটা হচ্ছে পর। তাহলে পূর্ব এবং পরের স্থানে মানে এই দুটো উঠে যাবে, ওই দুটোর স্থানে একটা গুণসংজ্ঞক বর্ণ আসবে। ওই দুটো উঠে যাবে, ওদের স্থানে একটা গুণসংজ্ঞক বর্ণ আসবে। তা গুণসংজ্ঞক বর্ণ কোনটা আসবে? এখানে একার আসবে। ঠিক আছে, কি করে আসবে সেটা দেরি হবে বলতে, কিন্তু এখানে একার আসবে, দিয়ে হবে নরেন্দ্র, নরেন্দ্র হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী দেখো, পরবর্তী সূত্র হচ্ছে উপদেশে ইথ, উপদেশে অচ অনুনাসিক ইথ। সূত্রার্থ কি, বা এখানে কটা পদ আছে? উপদেশে এটা হচ্ছে সপ্তমীর এক বচন, উপদেশে অচ এটা হচ্ছে প্রথমার এক বচন, অনুনাসিক এটাও প্রথমার এক বচন, ইথ এটাও প্রথমার এক বচন। তাহলে উপদেশে অচ অনুনাসিক ইথ, উপদেশে অচ অনুনাসিক ইথ মানে এর অর্থ হচ্ছে যে উপদেশে বিদ্যমান যে অনুনাসিক অচ তার ইথ সংজ্ঞা হয়। উপদেশে বিদ্যমান যে অনুনাসিক অচ তার ইথ সংজ্ঞা হয়। দেখো ইথ কি রকম, মানে ইথ একটা সংজ্ঞা, পাণিনীয় ব্যাকরণে ইথ একটা সংজ্ঞা, এবং এই ইথ সংজ্ঞা যার হয় সেটা লোপ পেয়ে যায়। পাণিনীয় ব্যাকরণে ইথ একটা সংজ্ঞা, যার ইথ সংজ্ঞা হয় সেটা লোপ পেয়ে যায়। ঠিক আছে, যেমন উপদেশ বলতে কি, উপদেশ বলতে কি না, উপদেশ হচ্ছে ধাতু, সূত্র, গণ, গণ, উনাদি, বাক্য, লিঙ্গ, অনুশাসন, আগম, প্রত্যয়, আদেশ, এইগুলোকে উপদেশ বলে। ধরো বললাম যে প্রত্যয় বলেছে, প্রত্যয় ধরো, প্রত্যয় ধরে বললাম যে ধাতু, ধাতু, এই যে ধাতু প্রথমেই বলে ধাতু, আর ধাতু আছে উদাহরণ যে এধা, এধা বৃদ্ধ, রূপ হয় না যে এধাতে, এধেতে, এধান্ত রূপ হয়, সে ধাতু হচ্ছে এধা। এখন এই যে এ ধ অ চন্দ্রবিন্দু, দেখো চন্দ্রবিন্দু আছে কিন্তু, তাহলে এই যে অকারটা এটা হচ্ছে অনুনাসিক। অনুনাসিক মানে এটা মাথায় চন্দ্রবিন্দু আছে এবং এটা কণ্ঠ এবং নাসিকা দিয়ে উচ্চারিত হয়, তাই এটা অনুনাসিক। এই অকারটা কণ্ঠ, মানে এই অকারটা উচ্চারণ হতে গেলে কণ্ঠ এবং নাসিকা লাগে, তাই এটা অনুনাসিক। ঠিক আছে, অনুনাসিক। অতএব এই যে এই এর ধাতু হচ্ছে উপদেশ। দেখো উপদেশের লিস্টে ধাতু আছে,
উপদেশের যে লিস্ট সেখানে ধাতু আছে এবং ধাতুটা হচ্ছে উপদেশ, তাই উপদেশে সেই উপদেশের মধ্যে বিদ্যমান যে অনুনাসিক অচ, এটা হচ্ছে অনুনাসিক অচ, এর ইৎ সংজ্ঞা হবে। কোন সূত্র দিয়ে হবে? না এই উপদেশে অচ অনুনাসিক ইৎ, এই সূত্র দিয়ে হবে। উপদেশে বিদ্যমান যে অনুনাসিক অচ তার ইৎ সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে হবে? না এই সূত্র দিয়ে হবে। তাহলে এধ 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 বৃদ্ধ, এটা হচ্ছে উপদেশ। এই এদ ধাতু হচ্ছে উপদেশ। এখানে কি আছে? এখানে অচ আছে, অকার অচ আছে, অকারটা হচ্ছে অনুনাসিক, তাই এখানে কি হবে না এর এই যে অকারটা, অকারের ইৎ সংজ্ঞা হবে এবং ইৎ সংজ্ঞা হওয়ার পরে লোপ হয়ে যাবে। লোপ হবে কোন সূত্র দিয়ে? তাস্য লোপঃ সূত্র দিয়ে লোপ হয়ে যাবে। ঠিক আছে, এইরকম আগম প্রত্যয় আদেশ সর্বত্র এরকম হয়। যদি অচ হয় মানে অচের ইৎ সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে এটা, আর হলের ইৎ সংজ্ঞা বিধায়ক সূত্র কিন্তু অন্য আছে। পরবর্তী সূত্র উরন রপরহ। উহু এটা হচ্ছে ষষ্ঠীর এক বচন। রি শব্দের মানে শব্দটা হচ্ছে রি, মূল শব্দ হচ্ছে রি। রি শব্দের ষষ্ঠীর এক বচন উহু। অন প্রথম আর এক বচন, আর রপরহ এটাও প্রথম আর এক বচন। ঠিক আছে, উহু অন রপরহ। উহু অন রপরহ। ঠিক আছে, না উহু অন রপরহ কি বলছে এখানে দেখো, যে উহু অন রপরহ মানে এই যে উহু অন রপরহ এর বক্তব্য হচ্ছে যে রিকারের ষষ্ঠীর এক বচন হচ্ছে উহু, আর এই উহু এর মানে হচ্ছে যে এর অর্থ হচ্ছে রিকারের স্থানে। রিকারের স্থানে উহু পদের অর্থ হচ্ছে রিকারের স্থানে। তাহলে রিকারের স্থানে সূত্রার্থ রিকারের স্থানে যদি কোনো অন বর্ণের বিধান হয়, সেই অন বর্ণটি রকারকে পরে নিয়ে বসে। রিকারের স্থানে যদি কোনো অন বর্ণের বিধান হয়, অন বর্ণ বলতে কি কি বর্ণ? অন বর্ণ বলতে কি কি বর্ণ? অন বর্ণ বলতে কি কি? অন বর্ণ বলতে কি কি? অন প্রত্যাহারস্থ বর্ণ কি কি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, অন প্রত্যাহারস্থ বর্ণ বলতে কি কি বর্ণ? অ হস্যই হস্যু। অ রস্যই রস্যু, এটা হচ্ছে অন প্রত্যাহারস্থ বর্ণ। ঠিক আছে, তা এই অন প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে বা অন প্রত্যাহারস্থ বর্ণের স্থানে রিকারের স্থানে যদি অন বর্ণের বিধান হয়, রিকারের স্থানে যদি অন বর্ণের বিধান হয়,
তাহলে রকারকে পরে নিয়ে বসে। কীরকম দেখো, যদি এরকম বলা হয় যে ব্রহ্ম ঋষি, একটু আগেই আমরা একটা সূত্র পড়ছিলাম। কি সূত্র পড়ছিলাম না, আদগুণঃ। কি অর্থ ছিল আদগুণঃ সূত্রের? অকারের পরে যদি অচ থাকে, অকারের পরে যদি অচ থাকে তাহলে কি হবে না, অকারের পরে যদি অচ থাকে তাহলে পূর্ব এবং পরের স্থানে একটা গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে। এরকম বলেছিলাম না, বা এরকম সূত্র অর্থ বলা হয়েছিল না? অকারের পরে যদি অচ থাকে তাহলে পূর্ব এবং পরের স্থানে একটি গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে, তাই তো বলেছিলাম? হ্যাঁ। তাহলে দেখো এখানে অকারের পরে অচ আছে, এখানে অকারের পরে অচ আছে। হ্যাঁ। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে গুণ সংজ্ঞক বর্ণের আদেশ হবে। গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে। অকারের পরে অচ আছে, তাই এখানে গুণসংজ্ঞক বর্ণের আদেশ হবে। অতএব এখানে গুণসংজ্ঞক বর্ণ অ্যাকচুয়ালি এখানে অকারই আসবে, এখানে অকারই আসবে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে এই যে অকারটা কার স্থানে এলো, কি উত্তর দেবে? এই অকারটা কার স্থানে এলো? অকারটা কার স্থানে এসেছে, কি উত্তর দেবে? পূর্ব পরের স্থানে। মানে এই অকারের স্থানে এবং এই রিকারের স্থানে এসছে। হ্যাঁ হ্যাঁ। মানে এই অকারের স্থানে এবং এই রিকারের স্থানে। হুম। তাহলে ভেবে দেখো, এই যে রিকার, এই রিকারের স্থানে অকারটা বিধান হয়েছে। অকারটা অনপ্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? অকারটা হ্যাঁ। অনপ্রত্যাহারস্থ বর্ণ। দেখো তাহলে রিকারের স্থানে বিহিত হয়েছে যে অনপ্রত্যাহারস্থ বর্ণ মানে অকার, রিকারের স্থানে বিহিত হয়েছে যে অনপ্রত্যাহারস্থ বর্ণ মানে অকার। সেই অকারটা কাকে পরে নিয়ে বসবে? কাকে পরে নিয়ে বসবে? একটা রকারকে পরে নিয়ে বসবে। পাশে একটা রকারকে নিয়ে বসবে। কি বললাম, বোঝা গেল? আবার বলুন। বললাম রিকারের স্থানে যদি কখনো অনপ্রত্যাহার বিহিত হয়, রিকারের স্থানে যদি কখনো অনপ্রত্যাহারস্থ বর্ণ বিহিত হয়, এই যে রিকারের স্থানে অনপ্রত্যাহারস্থ বর্ণ আসছে, হ্যাঁ কিনা? এটা তো অকারটা তো অনপ্রত্যাহারস্থ বর্ণ। হ্যাঁ। অনপ্রত্যাহারস্থ বর্ণ কি কি? অ, ই, উ, রি। না, রিটা হবে না, অ, ই, উ। অ, ই, উ এই তিনটে হচ্ছে অনপ্রত্যাহারস্থ বর্ণ। বক্তব্য হচ্ছে যে রিয়ের স্থানে যদি কখনো অনপ্রত্যাহারস্থ বর্ণ আসে, মানে বিধান হয়, রিকারের স্থানে যদি কখনো অনপ্রত্যাহারস্থ বর্ণের বিধান হয়, সেখানে অনপ্রত্যাহারস্থ বর্ণটা, অনপ্রত্যাহারস্থ বর্ণের পরে একটা রকার বসবে। অনপ্রত্যাহারস্থ বর্ণের পরে একটা রকার বসবে। এটা হচ্ছে সূত্রের অর্থ। দেখো কি বললাম, বোঝা গেল? হ্যাঁ। তাহলে এখানে কি বসবে? একটা রকার বসলো, এবং রকার বসলে এটা কি হবে? এরকম ছিল এবং অর হলো এবং সি হলো।
দিয়ে যোগ করলে হবে ব্রহ্মর্ষি, এটা হবে। অনপ্রত্যাহ রিকারের স্থানে যদি কখনো অনপ্রত্যাহারস্থ বর্ণে বিধান হয়, রিকারের স্থানে যদি কখনো অনপ্রত্যাহারস্থ বর্ণে বিধান হয়, তাহলে সেই অনপ্রত্যাহারস্থ বর্ণটা কি হবে? তাহলে সেই অনপ্রত্যাহারস্থ বর্ণের পরে একটা রকার বসবে। এইটা হচ্ছে সূত্রের তাৎপর্য।